প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো অর্থনীতি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি যে মোমেন্টাম পেয়েছিল সেটা কোভিড এবং বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধের কারণে অনেকটা স্লো হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধারের নানা রকমের চেষ্টা, তার মধ্যে একটা ছিল আইএমএফ থেকে ঋণ নেওয়া। তবে আইএমএফ চাইলেই ঋণ দেয় না, তাদের ঋণের কিছু শর্ত আছে। প্রথম 2 কিস্তি পেয়েছে, তৃতীয় কিস্তির জন্য আবার আইএমএফের টিম বাংলাদেশ সফর করেছে, নানা রকমের প্রস্তাব, শর্ত ইত্যাদি দিয়েছে এবং শেষ পর্যন্ত আমরা তৃতীয় কিস্তি পাচ্ছি। তবে সে পাওয়ার জন্য কিছু মূল্য দিতে হয়, যদিও আইএমএফের যে শর্তগুলো সেগুলো মানে বড় অর্থে অর্থনীতির জন্য খারাপ না, ভালোই, কিন্তু আমাদের মতো দেশে সেইটা সামাল দেওয়া একটু কখনো কখনো মুশকিল। আইএমএফ যেমন এবারও পরামর্শ দিয়েছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, ব্যাংকিং খাতকে আরও সবল করা, সংস্কার করা। এবং আইএমএফ থাকতে থাকতেই বাংলাদেশ ব্যাংকের একই দিনে নেওয়া 2টা সিদ্ধান্ত, সেটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক আলোচনা চলছে এখন। সেটা হলো একটা হলো যে ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেয়া এবং ডলারের দাম একদিনে 7 টাকা বাড়িয়ে দেয়া। তাতে কি হবে সেটা নিয়ে পত্রপত্রিকায়, গণমাধ্যমে বিশেষজ্ঞরা নানা কথা বলছেন। খুব সহজ হিসাব যে ডলারের দাম বেড়ে গেলে আমদানি করা জিনিসপত্রের দাম বাড়বে, রপ্তানিতে আপনি হয়তো কিছুটা সুবিধা পাবেন, কিন্তু আমদানি, বাংলাদেশ যেহেতু অনেকটাই আমদানি নির্ভর দেশ, ফলে আমদানিতে দাম বাড়লে সেটা সাধারণ মানুষের পর্যায় পর্যন্ত এসে পৌঁছবে, ফলে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়ার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কিন্তু এইসব সংস্কারে শেষ পর্যন্ত কী লাভ হবে, যদি সত্যি সত্যি লাভ হয় তাহলে হয়তো একটু কষ্ট করতে কেউ আপত্তি নাও করতে পারেন, আমি ঠিক জানি না, বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। সেজন্য আজকে বিশেষজ্ঞদের ডেকেছি এখানে। আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং আছেন সকালসন্ধ্যা.com-এর বিজনেস এডিটর আব্দুর রহিম হারমাসি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুর রহিম হারমাসি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, আমাদের শিরোনামে আছে ডলারের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয়ও বাড়বে, বলছেন অর্থনীতিবিদরা। আপনাদের একটু সামগ্রিকভাবে আমাদের অর্থনীতির এখন ঠিক কী অবস্থা? মানে আপনি আমার এই শোতে বেশ কয়েকবার আসতেছেন আগে, আমরা এক ধরনের ধারাবাহিক যদি বলি যে আমাদের রিজার্ভ যেখানে 48 বিলিয়ন ডলার ছিল সেটা এখন 20 বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। পুরো প্রক্রিয়াটা ধরেন এই অনুষ্ঠানের ধারাবাহিকতা আমাদের চোখের সামনে, মানে এই হঠাৎ করে আমি যেমনটা বলছিলাম যে অর্থনীতি যেই মোমেন্টাম পেয়েছিল সেটা এমন স্লো হয়ে গেল, এমন চাপে পড়ে গেলাম কেন আমরা? যদি উত্তর এক কথায় দেই তাহলে বলা যাবে যে কেন্দ্রীয় ব্যাংক বলি বা সরকার বলি, কিছু কিছু সিদ্ধান্ত এইভাবেই বলা যায় যে কিছু কিছু ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে এখন আমাদের। আমি স্পষ্ট করে যেটা বলি যে আপনি শুরুতেই বলছিলেন যে ডলারের প্রাইসের কথা বা ডলারের বাজার। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে এই অর্থনীতিবিদ বা বাণিজ্যবিদ কভার করি। গত 2 বছরে আমার দৃষ্টিতে বাংলাদেশের ডলারের বাজার কোনো বাজার ছিল বলে আমার কাছে মনে হয় না। এই ডলারের বাজারটা ছিল অস্থির এবং যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একটি কারণ হতে পারে যে সামাল দেওয়ার জন্য তারা একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেকটি সিদ্ধান্তই ভুল সিদ্ধান্ত হয়েছে এবং তার মাসুল দিতে হয়েছে মূল্যস্ফীতিতে, তার মাসুল দিতে হয়েছে আমদানি ব্যয়ের বাড়ার ক্ষেত্রে বা নানান ধরনের মাসুল দিতে হয়েছে এবং একটার পর একটা পরীক্ষা নিরীক্ষা চালাইয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং কোনো পরীক্ষায় বা কোনো সিদ্ধান্তই ফলপ্রসূ ফল দেয়নি এবং তার ধারাবাহিকতায় কিন্তু এই সবশেষ যে বুধবার যে সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংক নিয়েছে সে ডলার টাকার বিনিময় হারের নতুন একটি পদ্ধতি তারা দিয়েছে, সেটা হচ্ছে কলিং পেগ পদ্ধতি, যেটা হ্যাঁ এখন বর্তমান প্রেক্ষাপটে সেটাকে যুগোপযোগী বলা হচ্ছে। কিন্তু এই পদ্ধতি চালুর আগে যে ভুলগুলো আমরা করেছি তার একটু ব্যাখ্যা যদি আমি দেই তাহলে আপনাকে আমি স্পষ্টভাবে বলি যে 2012 সালে আমাদের টাকা ডলারের বিনিময় হার ছিল 81 টাকা 87 পয়সা। আমি একদম কেন্দ্রীয় ব্যাংকের তথ্যই বলছি। 2012 সালে 2021 সালে গিয়ে সেটা অল্প অল্প করে বেড়ে সেটা দাঁড়ালো 84 টাকা 80 পয়সা। অর্থাৎ ওই সময়টাতে ওই সময়ে অর্থাৎ 9 বছরে টাকার মান মানে কমেছিল বা ডলারের দাম বেড়েছিল মাত্র 3.35%। এখন সর্বশেষ যে ডলারের দামটা কলিং পেগ পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে বা কেন্দ্রীয় ব্যাংক করেছে তাতে ডলারের সর্বোচ্চ দাম হচ্ছে 118 টাকা।
এখন যদি আমরা 17 টাকা যদি ট্রলিং থেকে 1 টাকা বাড়লে ব্যাংকগুলো বিক্রি অলরেডি ব্যাংকগুলো বৃহস্পতিবার বিক্রি করেছে 118 টাকা, বা অর্থাৎ সর্বনিম্ন দাম কলিং পেগ পদ্ধতি এরকম সর্বনিম্ন 17 টাকা হবে, 18 টাকার উপরে যাবে না। যদি আমরা 17 বা 18ই ধরি তাহলে দেখতে পাবো যে ওই যে 2000 আমি যেটা বললাম এই 12-র পর থেকে এই এখন পর্যন্ত 40% দাম বেড়েছে ডলারের। বাংলাদেশের অর্থনীতি এমন অর্থনীতি যে অর্থনীতিতে মানে 40% দাম বাড়ার বা দাম ধারণ করার বৃদ্ধি ধারণ করার অর্থনীতি ছিল না কখনোই, এখনো নেই। আপনাকে একটু থামাচ্ছি মানে বোঝার জন্য যে 12 থেকে 21 এই 9 বছরে 82 থেকে গেল 85-তে, 81 টাকা 57 পয়সা থেকে 84 টাকা 80 পয়সা, মানে ওই তো মানে 3 টাকার দিক সেদিক। কিন্তু এই 21 থেকে 24 এর মধ্যে ধরেন এই 84 বা 85 থেকে এই 117 18 এখন তো খোলা বাজারে বাদই দিলাম, আমি 117 বাদই দিলাম, বুধবার পর্যন্ত 110ই ধরলাম, তাতেও 36% দাম বাড়ে। মানে এইটা কেন, এটা একটু আমি জাস্ট বোঝার জন্য, মানে হঠাৎ করে ডলারের বাজারটা এমন অস্থির হয়ে মানে এই গত 2-3 বছরে কেন এমন হলো? এখন এইটার মূল কারণটা যদি বলেন যে আমরা ডলারের বাজার সঙ্গে সরাসরি সম্পর্কিত হচ্ছে আমার বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা সঞ্চয়ন। আমার রিজার্ভ যদি ওই যেটা আপনি শুরুতে ভূমিকাতে বলছিলেন, রিজার্ভ যদি আমার 48 বিলিয়নে গিয়েছিল, 48 বিলিয়ন থেকে আমদানি ব্যয় বৃদ্ধি বা ওটা যদি আমার 30-35-এও থাকতো বা 30 বিলিয়ন ডলারেও থাকতো, তাহলে কিন্তু এই ডলারের বাজারটা এইভাবে অস্থির হতো না। আরেকটি বড় বিষয় হচ্ছে আমাদের স্বীকার করতেই হবে যে এই সংকটের মুখোমুখি তো আমাদের হতে হয়েছে মূলত 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। বাংলাদেশ কিন্তু না, পৃথিবীর সব দেশেই কিন্তু সংকটের মুখোমুখি হয়েছে। এমনকি আমরা শ্রীলঙ্কার উদাহরণ দিতে পারি, মানে একদম তলানিতে চলে গিয়েছিল। ভারতেরও টাকার ওদের মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে, পাকিস্তানে বেড়েছে, ভিয়েতনামে বেড়েছে, পৃথিবীর সব দেশে বেড়েছে। তার প্রভাবটা বাংলাদেশেও পড়েছিল, বাংলাদেশেও বৃদ্ধি হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ যে ভুলটি করেছিল, ওই যে আমি শুরুতে বলছিলাম যে 2012 থেকে 2021 পর্যন্ত ওই যে স্থির রাখলো, এবং 2021-এর পর থেকে আমরা 2 বছর, আপনাকে আমি স্পষ্টভাবে বলি, 2 বছর আমরা ডলারের দাম স্থির রাখলাম 84 টাকা 80 পয়সা, একদম একই জায়গায় রাখলাম। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হলো, তালমাটাল শুরু হলো, তখনই আমরা ওই জায়গাটা আর থাকতে পারলাম না। মানে আগে কি কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল? হ্যাঁ, কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল। যদি আমরা এই আস্তে আস্তে ধীরে ধীরে যদি ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমার এই যে স্টেবল জায়গায় আসতাম। যে কাজটি আমরা করলাম বুধবারে, সেই কাজটি যদি আমরা আরও 2 বছর আগে করতাম, অর্থাৎ কলিং পেগ যে পদ্ধতি, তাহলে কিন্তু আমার এই একটার পর একটা ভুলের মাসুল দিতে হতো না। এখন আপনি দেখেন যে হ্যাঁ, আমার ভুলের মাসুল দিতে হয়েছে আমার রিজার্ভ কমে যাওয়ার কারণেই। আপনি রিজার্ভের যে তথ্যটি বলছিলেন, সেটি হচ্ছে যে গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল হচ্ছে আপনার, এখন তো আমরা দুটো পদ্ধতিতে বলি, একটা হচ্ছে IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 পদ্ধতিতে বুধবার ছিল হচ্ছে 19.82 বিলিয়ন ডলার, আর হচ্ছে আপনার গ্রস হিসাবে বাংলাদেশ ব্যাংকের যে গ্রস হিসাবে সেটা ছিল হচ্ছে 25.32 বিলিয়ন ডলার। এখন সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, সেটি হচ্ছে যে ইতোমধ্যে বৃহস্পতিবার আমরা আকুর যে পেমেন্ট, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের যে আমদানি খরচের যে বিল আমরা প্রতি 2 মাস পর পর শোধ করি, সেটা আমরা বৃহস্পতিবার শোধ করেছি 1.4 বিলিয়ন ডলার, অর্থাৎ 1.4 বিলিয়ন ডলার আমরা পরিশোধ করে দিয়েছি। সেটা রোববারে আন্তর্জাতিক ছুটি, সোমবারে সেটা সমন্বয় হবে। হ্যাঁ, সোমবারে সেটা যদি সমন্বয় হয়, তাহলে আপনি দেখবেন যেটা পদ্ধতি BPM-6 পদ্ধতিতে রিজার্ভ নেমে আসবে 18.42 বিলিয়ন ডলারের, আর হচ্ছে আপনার গ্রস হিসাবে নেমে আসবে 24.23 বিলিয়ন ডলারের। আর হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংক যেটা বলে, সেটা হচ্ছে যে এই যে আমরা BPM-6 যেটা 18.42 যেটা নামবে, সেটাকে বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ। কিন্তু IMF-এর যে নিট বা প্রকৃত রিজার্ভের তথ্য, সেটা কিন্তু 14 বিলিয়ন ডলারের নিচে আসবে। খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন, উদ্বেগজনক সিচুয়েশনে পড়বো আমরা তখন। হ্যাঁ, আমরা IMF-এর শর্ত মেনেছি, IMF-এর শর্ত মেনে 4.7 বিলিয়ন ডলার ঋণ নিয়েছি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এর আগের প্রথম কিস্তি, আপনি বলছিলেন 3 কিস্তির কথা, 2 কিস্তিতে প্রথম কিস্তিতে আমরা পেয়েছি 47.42 কোটি ডলার।
পরের কিস্তিতে আরেকটু বেড়েছে, প্রায় $70 কোটি পেয়েছি। কিন্তু আসার কথা হচ্ছে যে এই যে শর্তগুলো মানার কারণে আমরা তৃতীয় কিস্তি যেটা এই মাসের শেষের দিকেই হয়তো IMF ছাড় করবে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি ছাড় করবে সেটা একটু বেশি, $1.15 বিলিয়ন। এটা পেলে হয়তো রিজার্ভে কিছুটা কাভার করবে। কিন্তু আপনি যদি যেটা আমরা বলি অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর যেটা রিজার্ভ, সেটা কিন্তু মানে তার একদম কাছাকাছি থাকবে, হয়তো একটু বেশি একটু কম। আমার প্রশ্ন হচ্ছে যে কাজটি আমরা এখন করছি সেই কাজগুলো আমরা কেন আগে করলাম না? এবং দেখেন কাকতালীয়ভাবে কি IMF এর মিশন যেটা আসছিল সেই মিশনের সর্বশেষ বৈঠক শেষ হলো বুধবার, এবং বুধবার তারা সংবাদ সম্মেলন করলো, এবং বুধবারই বাংলাদেশ ব্যাংক, আপনি শুরুতে বলছিলেন, বুধবার বাংলাদেশ ব্যাংক দুটি সিদ্ধান্ত নিল। এক হচ্ছে যে এই যে কলিং পে পদ্ধতি চালে রিজার্ভ যেটা 7 টাকা বাড়লো। আরেকটি হচ্ছে যে আমরা ওই যে 9-6 ছিলাম দীর্ঘদিন সুদের হার, ব্যাংক ঋণের সুদের হার এবং আমানতের সুদের হার 9-6 ছিলাম দীর্ঘদিন, সেটা একবারে তুলে দিয়ে আমরা কি করলাম, বাজারের উপর ছেড়ে দিলাম, এখন ব্যাংকের উপর ছেড়ে দিলাম। এখানে মূল্যস্ফীতি নানান বিষয়গুলো আছে। আর সবচেয়ে মাঝখানে যে বড় ভুলটা আমরা ডলারের ক্ষেত্রে করেছিলাম, আপনার মনে আছে গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা ডলারে, কেন্দ্রীয় ব্যাংক তো আগে নির্ধারণ করতো বা ঠিক করতো ডলারের দাম, টাকা ডলারের বিনিময় কী হবে। আমরা নতুন একটি পদ্ধতি এবং কাকতালীয় মনে হয়েছে আমার কাছে, আমরা ডলারের প্রাইসটা ঠিক করার দায়িত্ব দিলাম কাদের, বিদেশি মুদ্রা লেনদেন করে যে সমস্ত ব্যাংক, তাদের সংগঠন বাফেদা এবং আমাদের ব্যাংক নির্বাহীদের সংগঠন ABB-কে দায়িত্ব দিল, এবং তারা এই দরটা নির্ধারণ করে আসলো গত বছরের সেপ্টেম্বর থেকে। এবং যারা নির্ধারণ করত তারা কেউই তাদের নির্ধারিত দামে ডলার বিক্রি করতো না করতো নগদ ডলার বিক্রি, না করতো রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে, না করতো আমদানির ক্ষেত্রে। এখান যেটা সুবিধা যেটা হয়েছে সর্বশেষ কলিং পে পদ্ধতি চালুর ক্ষেত্রে, যে পদ্ধতি এখন 17 বা 18 যাই বলি না, কিন্তু আমার কিন্তু বাজারে ওই আমদানির ক্ষেত্রে ডলার যখন এলসিগুল থেকে যেত তখন কিন্তু এই 17-18, কোনো ক্ষেত্রে 120-22 টাকাও দিতে হতো এই পদ্ধতি আসার আগেই, এবং রেমিটেন্সের ক্ষেত্রে 121-22 টাকা দিতে হতো। অর্থাৎ যে কাজটি ঠিক হলো, যে এখন যে পদ্ধতিটা ঠিক করা হলো, নির্ধারণ করা হলো, সেটা যদি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা যায়, ব্যাংকগুলোকে যদি মানানো যায়, তাহলে হয়তো একটা ইতিবাচক ফল বয়ে আনবে। তবে সমস্যা বা সংকট যেটা হবে সেটা হচ্ছে যে সরকারি কেনাকাটার ক্ষেত্রে, অর্থাৎ জ্বালানি তেল, সার বা অন্য কেনাকাটার ক্ষেত্রে যে ডলারটা প্রয়োজন হবে, সেই ডলারটা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আগে ওই জনতা ব্যাংক বলি বা অগ্রণী ব্যাংক বলি, তাদের কিন্তু 110 টাকায় দিত, তাদের কিন্তু এখন দিতে হবে ওই 17 বা 18 টাকা। অর্থাৎ সরকারি কেনাকাটার ক্ষেত্রেই বড় সংকটটা হবে। আর যদি আমরা বলি যে এই বাজার যেটা ছিল কলিং পেগের মাধ্যমে, সেই জায়গাটাই চলে আসলো, কিন্তু এখন যদি এই জায়গাটা কেন্দ্রীয় ব্যাংক ঠিকমতো বাস্তবায়ন বা ঠিক না কার্যকর করতে না পারে, তাহলে কিন্তু আবার বুমেরাং হবে। এখন কেন্দ্রীয় ব্যাংকে এখন এটা শক্তভাবে, এই যেটা সর্বশেষ যেটা তারা করেছে সেটা শক্তভাবে বাস্তবায়নটা করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী। যেমনটি আব্দুর রহিম হারমাসি বললেন যে অনেকগুলো ভুলের মাসুল হিসাবে আমাদের আজকে অর্থনীতির আসলে আমরা একটা খুব চাপের মধ্যে চলে আসছে। আপনার মূল্যায়ন কি? ভুলগুলা কি মানে অনেক সময় হয় না যে মানে ওই ভুল থেকেও ভালো কিছু হতে পারে, আমরা মানে যদি ইতিবাচকভাবে ভাবি আর কি, যে এই সংকট কাটিয়ে যা যা করেছে, যেমন উনি সর্বশেষ যে বলেন যে বাংলাদেশ ব্যাংক যদি সর্বশেষ অবস্থানে স্থির থাকতে পারে তাহলে হয়তো সমস্যা কাটিয়ে একটা আলোর দিকে যাত্রা শুরু হতে পারে। আপনার মত কি? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত এটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে হচ্ছে যে সরকার দেশের দিকে তাকিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়। এখন তার আলোচনা এবং পর্যালোচনা এবং ক্রিটিক থাকে, কোনো কিছুই ক্রিটিকের বাইরে না। তাহলে সেই জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ, কোভিডের সময় 6-9 সুদের হার কেন রাখলো, বিষয়টা হচ্ছে কোভিডের সময় যদি সুদের হারটাকে মার্কেটে ছেড়ে দেওয়া হতো তাহলে কি হতো। বিষয়টা হচ্ছে সরকারের চিন্তা ভাবনা হচ্ছে প্রবৃদ্ধিকে ধরে রেখে, প্রবৃদ্ধিটাকে যেন আমি ধরে রাখতে পারি। উৎপাদন যদি দেশে না হয় তাহলে সেই জায়গায় একটা আরও বড় সংকট তৈরি হবে। অতএব সরকারের এই পলিসির ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে উৎপাদনকে, প্রবৃদ্ধিকে প্রায়োরিটাইজ করা, কারণ ওই সময় বিজনেস কস্ট অফ প্রোডাকশান, কস্ট অফ ডুইং বিজনেস যেন না বাড়ে সেই দিকে। সেই কারণে কিন্তু 6-9-এর মধ্যে বেঁধে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে মার্কেটে ছেড়ে না দেওয়ার কারণে তাহলে এইখানে কিছু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে
আমরা যেটাকে প্রবৃদ্ধি সহায়ক হিসেবে বিবেচনা করেছিলাম, সেটার ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন যে দেশে সুদের হার কম থাকা সত্ত্বেও আমার পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট কেন হলো না, আমার ক্যাপিটাল স্টক যে মূলধনের পরিমাণ ছিল, স্টক অফ ক্যাপিটাল ছিল, সেটার কেন ওই রকম বৃদ্ধি ঘটে নাই। এখন ব্যবসায়ীরা ঠিক যখন সুদের হার বাড়ানো হচ্ছে তখন বলতেছে কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে, সেটা ঠিক আছে, বাড়বে, কিন্তু কমার সময় তো সেই বিনিয়োগের লক্ষণ আমরা দেখতে পাই না। সুবিধাটা দেখাতে পারতেন তাহলে একটা তাহলে সেই জায়গাটায় কিন্তু দেখেন আমরা প্রবৃদ্ধিকে সংকুচিত করতে হয়েছে। 7.5% এবারেও ফোরকাস্ট করা হয়েছিল, সেটাকে এখন আমরা 6.5-এ, এবং ফোরকাস্টিং হচ্ছে গ্লোবাল এস্টিমেশন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে 5.8 থেকে 6%। অর্থাৎ প্রবৃদ্ধির জায়গায় বাংলাদেশ যে একটা অহংকারের জায়গা ছিল, আমরা 8.1% প্রবৃদ্ধি 2018-19 অর্থ বছরে করেছিলাম, সেই জায়গাটাই কিন্তু আমরা এখনো বাউন্স ব্যাক করতে পারছি না। এই জায়গা থেকে আমাদের কিন্তু একটা যে আমরা রেজিলিয়েন্ট, আমরা বলি যে আমরা সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমাদের সেই সময়টা আমি মনে করি দীর্ঘায়িত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আপনি যদি সুদের হারের কথা চিন্তা করেন, আমরা সব সময় চিন্তা করি রিয়েল ইন্টারেস্ট রেট, প্রকৃত সুদের হার কত, দিস ইজ ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যে দেশের মূল্যস্ফীতি 10% কাছাকাছি এবং খাদ্য মূল্যস্ফীতি তার থেকেও বেশি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন পরিসংখ্যানে, যেগুলা সরকারের বাইরে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান করছে, যেমন বিআইডিএস গত কালকেই রিপোর্টে দেখলাম যে তারা বলছে যে আমাদের খাদ্য মূল্যস্ফীতি 15% গিয়ে দাঁড়াচ্ছে। আমার কথা হচ্ছে অ্যাভারেজ মূল্যস্ফীতি যদি 10% ধরেন, আর সুদের হার যদি ধরেন আমার নমিনাল ইন্টারেস্ট রেট, আমরা বলি নামিক সুদের হার, সেটা ধরেন 13%, তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট কিন্তু মাত্র 3%। কারণ উৎপাদক যখন উৎপাদন করে তখন কিন্তু সেটা আমার প্রাইসের মধ্যে রিফ্লেক্ট হয়, আলটিমেট বার্ডেন কিন্তু পড়ে যাচ্ছে কার উপরে, ভোক্তার উপরে। আসলে সর্বক্ষেত্রে যে আমরা যদি বার্ডেনের কথা বলি, সেই বার্ডেনটা পড়ে হচ্ছে সাধারণ মানুষের কাছে দ্রব্যের মধ্যে। কিন্তু আপনি যদি বলেন ব্যবসা করছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে ছেড়ে দেওয়ার পরেও আপনার ইনফ্লেশনকে যদি আপনি কন্ট্রোলে রাখেন, সরকার ব্যবসায়ীদেরকে সুবিধা দিতে পারে। কিভাবে সুবিধা দিতে পারে? সেটা হচ্ছে মূল্যস্ফীতি যদি 5% করেন, তাহলে 10% ইন্টারেস্ট করলেও কিন্তু আমার রিয়েল ইন্টারেস্ট রেট 5। কিন্তু একটা দেশে যখন মূল্যস্ফীতি 10%, সেখানে নামিক সুদের হার যদি 3% হয়, তাহলে প্রকৃত সুদের হার দাঁড়াচ্ছে কিন্তু মাত্র 3%। অতএব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, এবং পক্ষান্তরে হচ্ছে জনসাধারণ মানুষ কিন্তু, বিশেষ করে আমাদের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের উপর কিন্তু একটা বিশাল দারুণ চাপ পড়ছে। জি জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গে পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অর্থনীতির নানা দিক নিয়ে। যেন আব্দুর রহিম হারমাসি যেখানে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী শেষ করলেন, সেখান থেকেই যদি আমি আসি যে সাধারণ মানুষের উপর চাপ, আসলে ধরেন অর্থনীতির অনেক বড় বড় টার্ম, সেটা ধরেন আপনারা যারা বিশেষজ্ঞ তারা বোঝেন, আমরা কিন্তু সাধারণ মানুষ এত ডলার, অনেক বাংলাদেশের কোটি কোটি মানুষ তো জীবনে ডলার দেখেই নেই যে ডলারটা দেখতে কেমন। কিন্তু মানুষের উপর কিন্তু এই যে অর্থনীতি, এই যে মূল্যস্ফীতি, এখন ডাবল ডিজিট তো বটেই, খাদ্য মূল্যস্ফীতি 15 ছাড়িয়েছে, তো ফলে সাধারণ মানুষের উপর চাপটা কিন্তু আসলে প্রবল। এবং বর্তমান সরকার গত নির্বাচনের তাদের যে ইশতেহার, তাদের একদম টপ প্রায়োরিটি, অগ্রাধিকারের 1 নম্বরে ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি। সরকার চেষ্টা করছে, নানাভাবে চেষ্টা করছে, কিন্তু সেই অর্থে সাফল্য আসে নাই। কিন্তু সাধারণ মানুষের উপর চাপটা তো আছেই। সেইটা তো আসলে যেমন এই যে ধরেন নতুন যে সিদ্ধান্ত, আপনি বলছেন যে ডলারের দাম এখানে থাকলে ভালো, কিন্তু এই যে জ্বালানি তেল কিনতে বেশি টাকা লাগবে, সার কিনতে বেশি টাকা লাগবে, বা আমদানি যাই করেন চাপ পড়বে, এবং সেটা তো ঘুরে ফিরে গিয়ে সেই সাধারণ মানুষের উপরই পড়বে। মানুষের মুক্তির উপায়টা কি আসলে? মানুষের মুক্তির উপায় নিয়ে আলোচনার করতে আপনি যে বলে সরকার চেষ্টা করছে, সরকারের চেষ্টার মানে নিয়ে আমার নানান প্রশ্ন আছে। দাদা, আপনি দেখেন যে এই পরিস্থিতিতে এখন আলুর, আমি উদাহরণটা, আলুর ভরা মৌসুম কিন্তু এখন, আপনার মনে পড়ে কিনা জানি না, আমি কোনো ভরা মৌসুমে আলুর কেজি 60 টাকা আমি দেখিনি আমার এই জীবনে।
এবং দেখেন এই সময় ভরা মৌসুমে আলুর কেজি খুব বেশি 10 টাকাও নামছে, কখনো কখনো খুব বেশি 15 টাকা থাকতো, পরে হয়তো বেড়ে 30-35 টাকা গেছে। কিন্তু এখন ভরা মৌসুমেই আলুর কেজি আপনার 60 টাকা। পেঁয়াজেরও কিন্তু ভরা মৌসুম, সেই ভরা মৌসুমেই আমার পেঁয়াজ 70-80 টাকা, এবং কোনো ধরনের কোনো এক এক সময় এক একদম। আপনি 3 দিন আগেও ডিমের হালি ছিল 120, ডজন ছিল 120 টাকা, আজকে কিন্তু 150, 55, 60 টাকা। মানে এই ক্ষেত্রে আপনার মানে কোনো ধরনের তদারকি বা বাজার নিয়ন্ত্রণের মানে কোনো ধরনের মানে কাজে আসছে কিনা আমি জানি না, এক্ষেত্রে আন্তরিকতার অভাব আছে কিনা আমি জানি না। আমাদের মূল টার্গেটটা কী ছিল, যে আমি 9-6 থেকে ব্যাংক ঋণের সুদের হার বাড়ালাম। সে অনেক আলোচনার পর অনেকেই ইকোনমিস্ট অর্থনীতি বলছিল যে এটা অনেক আগেই বাড়ানো উচিত ছিল বা ছেড়ে দেওয়া উচিত ছিল, শেষকালে আমরা করলাম, মানে 9-6 থেকে দূরে সরে আসলে। মেইন উদ্দেশ্যটা কী ছিল? মেইন উদ্দেশ্যটা ছিল মূল্যস্ফীতি নিচের দিকে নামবে, এবং বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি, মাননীয় গভর্নরই বলেছিলেন এই গত ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনবেন। এই কারণেই কিন্তু আমি ব্যাংক ঋণের সুদের হার বাড়ালাম। হ্যাঁ, অন্যান্য বিভিন্ন দেশের, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দেশের উদাহরণ হিসেবেই আমরা সুদের হারটা বাড়ালাম, কিন্তু তারপরেও কিন্তু আমার মূল্যস্ফীতি কমলো না। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে শুধু আমি নেগেটিভ জিনিসটা নিলাম, কিন্তু সেখান থেকে পজিটিভ জিনিসটা সেটাই বলছি, সেটাই এখন কিন্তু আমি প্রশ্ন করি বা ভাইরাও প্রশ্ন করতে পারেন যে শুধু ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়েই কি মূল্যস্ফীতি কমানো সম্ভব? বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব না। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গত কয়েক মাসে আমরা দেখেছি। তার ক্ষেত্রে কি এই যে বাজার মনিটরিং বা বাজার তদারকি বা যে আলোচনাটা বারবার সাংবাদিকরা করে থাকি আমরা, যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, যেটা শুনলে আমাদের ব্যবসায়ী ভাইরা, বড় বড় ব্যবসায়ীরা মাইন্ড করেন, দুঃখ প্রকাশ করেন, কিন্তু সেইটার ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থেই আমরা কখনো কখনো কোনো অভিযানের কথা শুনি, কিন্তু সত্যিকার অর্থে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু সরকার নেয়নি। সেই কারণে আমি শুরুতে যেটা বলছিলাম যে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি আছে কিনা, এটা কিন্তু সরকারকেই দেখতে হবে। কারণ এই পরিস্থিতিতে আপনি মানুষের কষ্ট কোথায় গিয়েছে এটা আপনি বুঝতে, মানে আমরা অনুধাবন করতে পারি প্রতিনিয়ত যখন বাজারে যাই বা মানুষের কষ্ট দেই। কারণ এই সময় শুধুমাত্র সরকারি কর্মকর্তা ছাড়া কারো কি বেতন বেড়েছে? এই করোনার পর থেকে গত 4 বছরে সংকট তো একটার পর একটা লেগেই আছে। 2 বছরের করোনা মহামারী এবং 2.25 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা তো লেগেই আছে, সব কিছু তছনছ করে দিয়ে গেছে, কিন্তু মানুষের তো আয় বাড়েনি, উল্টো কমেছে কিনা সেটার একটা গবেষণার দাবি রাখে। কিন্তু অনেক চাকরি চলে গেছে, এটা তো আমরা চোখের সামনে দাদা দেখতে পাই, আমাদের যারা চারপাশে আছে দেখতে পাই। কিন্তু মানুষ কিভাবে আছে যে এই যে দ্রব্যমূল্য, হ্যাঁ মজুরি সূচক একটা বিবিএস দিয়ে থাকে, সর্বশেষ মার্চ মাসের মজুরি সূচক যেটা আছে সেটা হচ্ছে 7.88%। আপনি দেখেন মজুরি সূচক 7.88, আর মার্চ মাসের মূল্যস্ফীতির তথ্য হচ্ছে 9.81। অর্থাৎ মানুষ যা আয় করছে তার দিয়ে কিন্তু তার মূল্যস্ফীতি খেয়ে ফেলছে, উল্টো তাকে সেটা দিয়ে চলছে না। কি করতে হচ্ছে? হয় তাকে কম খেতে হচ্ছে, নাহলে তাকে ধার কর্য করতে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে, নাহলে তাকে এই ক্ষেত্রে যেটা সরকার অনুধাবন কেন করছে না, এই ক্ষেত্রে একজন শ্রমিক বলি, মেহনতি মানুষ বলি, বা একজন যেটা পেশাজীবী, সে যখন তার মানে বাধ্য হয়ে তাকে কম খরচ করতে হচ্ছে বা কম খেতে হচ্ছে, তখন কিন্তু তার উৎপাদনও তার সেই যে শতভাগ দিতে পারছে না। এই ক্ষেত্রে ওই যে সর্বশেষে যেটা চলে আসে যে জিডিপি বা গ্রোথ, সেটাও কিন্তু আঘাত করছে। এই বিষয়গুলো সরকার নানানভাবে নানান প্রক্রিয়ায় রেশনিং ব্যবস্থা, হ্যাঁ সরকার এই আপনার কম দামে মানে দ্রব্যমূল্য টিসিবির মাধ্যমে দিচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট কিনা তা একটা আলোচনার বিষয়। বিশেষ করে যেটা আলোচনাটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা যে কতটা কষ্টে আছে সেটা কিন্তু আমরা অনুধাবন করি, আমরা সাংবাদিকরা করি বা সরকারও করে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে মাঝে মাঝে দেখি, কিন্তু সেই ক্ষেত্রে যথেষ্ট কার্যকর পদক্ষেপের যথেষ্ট অভাব আছে কিনা সেটা এখন ভেবে দেখতে হবে। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমার কলিগ মানে বছর দেড়েক আগে ব্যাংক থেকে একটা ঋণ নিয়েছিলেন 12 লাখ টাকা, তার প্রতি মাসে সুদ আসতো, প্রথম 6 মাস আসতো 24,300 টাকা। এখন তাকে সেই সুদটা, মানে ব্যক্তিগত ঋণই নিয়েছিল যেটা আমরা বলি ভোক্তা ঋণ, সেই পার্সোনাল লোন, সেই সুদটা তাকে এখন 27,000 টাকা শোধ করতে হচ্ছে। তাহলে দেখেন তার কত জায়গায় এই যে ব্যাংক ঋণের সুদের হার আমি বাড়ালাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য, সেটা কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এখন যেটা করা হচ্ছে বাজারের উপর ছেড়ে দিলাম, বাজারের উপর ছেড়ে দিলে ব্যাংক ঋণের সুদের হার বাড়লে আপনার ইনভেস্টমেন্টের, ভাই যেটা বললেন, অবশ্যই নেতিবাচক একটা প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আমরা সর্বশেষ যে জিডিপি প্রবৃদ্ধির তথ্য এখন তো বিবিএস দিয়ে থাকে 3 মাস অন্তর অন্তর, এই যে কারেন্ট ফিস্ক্যাল অর্থাৎ চলতি অর্থবছর যেটা চলছে 2024-25, 2023-24 যেটা চলছে, তাতে কিন্তু প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে
সেপ্টেম্বর পর্যন্ত ভালো ছিল, 6.6 উপরে ছিল, কিন্তু পরের প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিকের যেটা দিচ্ছে একদম অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে, এটা 3% নেমে এসছে। অর্থাৎ আমার যেটা বলা হচ্ছে IMF বা বিশ্বব্যাংক বলছে যে হয়তো 6% কাছাকাছি হবে, সর্বশেষ যে বর্তমান যে অর্থনীতির পরিস্থিতি সেটা গিয়ে মানে 5%ও নেমে আসতে পারে বা 4% নেমে আসতে পারে, এটাও কিন্তু মানে লক্ষণ দেখা যাচ্ছে। কারণ ওভারঅল অর্থনৈতিক আলোচনাটা যদি আপনি করেন মোটেই ভালো দিকে আমরা যাচ্ছি না। আপনি হ্যাঁ রেমিটেন্সের একটু ভালো প্রবৃদ্ধি আছে এখন পর্যন্ত, কিন্তু রপ্তানি আয় আমরা একটা ইতিবাচক ধারা দেখেছিলাম, কিন্তু রপ্তানি আয় কিন্তু আপনার এপ্রিলে অনেক কমে গিয়েছে। আর যে রপ্তানি আয় আমার ধারাবাহিকভাবে 4 মাস $5 বিলিয়ন বেশি এসেছিল, সেটা কিন্তু এপ্রিলে এসেছে $3.9 বিলিয়ন। অর্থাৎ রপ্তানি আয় কিন্তু বড় ধরনের হোঁচট খেয়েছে। আগামী এই অর্থ বছরে কয়েক মাস যদি এই ধারাটা থাকে তাহলে কিন্তু এমনও কি ওভারঅল 10 মাসের হিসাবে রপ্তানি আয় হ্যাঁ এখনও 3.9% প্রবৃদ্ধি আছে, কিন্তু সেটা এই 2 মাসও যদি এই ধারা থাকে সেটা কিন্তু প্রবৃদ্ধিটা রপ্তানি আয় থাকবে না। এবং ঈদের পরে সাধারণত রেমিটেন্স একটু কম আসে, সেই ক্ষেত্রে হয়তো রেমিটেন্স হয়তো যদি স্লো হয় তাহলে কিন্তু আমার ওভারঅল ইকোনমির যে মূল চালিকা শক্তি হচ্ছে রপ্তানি আয়, রেমিটেন্স এবং হচ্ছে কৃষি। সেই ক্ষেত্রে আসার জায়গায় একমাত্র আমি দেখতে পাই কৃষি, এবং এই কৃষি খাতটা এবারও ভালো হয়েছে, এবং সত্যিকার অর্থে গত কয়েক বছর হলো এই কৃষি খাতকেই আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে বাঁচিয়ে রেখেছে, এবং আশা করছি যে এবারও হয়তো তেমনটাই হবে। যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নিতে হবে সামনে বাজেট। এই এখন যেটা করতে হবে, ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন, আমি যেটা বলছি আমি প্রবৃদ্ধির দিকে তাকাতে বলবো না, সরকারের বাজেটটা নিতে হবে বাস্তবভিত্তিক। বাজেট যদি ছোট হয় কোনো আপত্তি নাই। আমার যে অর্থনীতিতে সমস্যা যেগুলো আছে, অর্থাৎ অর্থনীতির যে ধারাটা ছিল, অর্থাৎ ঊর্ধ্বগতির যে ধারা ছিল, অর্থাৎ অর্থনীতিতে এখন স্থিতিশীলতাটা মানে ফিরিয়ে আনা, এটাই মোস্ট প্রায়োরিটি দিতে হবে। আমার আগামী এই ফিসক্যাল ইয়ারে 5% জিডিপি প্রবৃদ্ধি হলো, আগামী ফিসক্যাল ইয়ারে যদি 6ও হয় বা তারও কম হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু অর্থনীতির যে অস্থিরতাটা আছে সেই অস্থিরতাটা কাটিয়ে উঠে স্ট্যাবল একটা অর্থনীতিটা ফিরিয়ে আনাই আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সেই দিকে মনোনিবেশ দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম অর্থনীতির নানা দিক নিয়ে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি আবারও আব্দুর রহিম হারমাসি যেখানে শেষ করেন অস্থিরতার কথা বলছেন উনি অর্থনীতিতে। এই অস্থিরতার আমি যদি একটু বলি, যেমন যে 6-9 নিয়ে কথা হলো, বা ডলারের প্রাইস, একটা সময় আমরা এই ঋণের সুদ হার এবং ডলার দুইটাই খুব কৃত্রিমভাবে একটা জায়গায় আটকে রাখার চেষ্টা করেছে অনেক দিন, এবং তাতে কি এমনটা হলো যে ধরেন যদি এমন হয় যে একটা বাঁধ দিয়ে আপনি আটকে রাখলেন, বাঁধটা যখন ভেঙে যাবে তখন পানির স্রোত হঠাৎ করে সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে, তারপরে সেটা আবার সেটেল হতে একটু সময় লাগবে। ব্যাপারটা কেমন হলো যে ঋণের সুদ হার এবং ডলারের প্রাইস দুইটাই অনেক দিন আটকে রাখার ফলে যখন আপনি ছেড়ে দিলেন তখন একদম ভাসিয়ে নেওয়ার মতো ব্যাপারটা এমন হলো। মানে আমরা কি এই অস্থিরতার দীর্ঘদিন ধরে আটকে বা সিদ্ধান্ত বারবার বদল ইত্যাদির কারণে কি অস্থিরতাটা তৈরি হলো কেন, একটু বোঝার চেষ্টা করেছি। জি, আমি যদি সাধারণভাবে বলি, সেটা হচ্ছে যে সরকার যখন কোনো কিছু জিনিস বেঁধে দিয়ে তখন সেটাকে আমরা এক ধরনের ইন্টারভেনশন বলি, যে বাজারে হস্তক্ষেপ। তাই হস্তক্ষেপ করা মানে হচ্ছে আপনি তো অবশ্যই একটা জিনিস মার্কেটে অসামঞ্জস্য মনে করছেন, বিদায় আপনি হস্তক্ষেপ করেছেন। সেটা সরকার দায়িত্ব। এখন ইন্টারভেনশন করার কারণে সরকারের কিছু নৈতিক দায়িত্ব হয়, অর্থাৎ বাজার যখন বাজারের মতো কাজ না করে বাজারে যখন আপনি হস্তক্ষেপ করেন তখন বাজারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, মানে একটা গ্যাপ তৈরি হয়। আর সেই গ্যাপটা যে তৈরি হয় সেটা কিন্তু তখন সরকারের হস্তক্ষেপের কারণে তৈরি হয়, তখন সরকার তার ব্যবস্থা নিতে হয়। কিন্তু সরকার যখন ওই ব্যবস্থাপনায় দুর্বল থাকে তখন আসলে অনেক ধরনের প্রবলেম হয়, তখন আমরা বলি কালো বাজারি তৈরি হয়, এইগুলা তৈরি হয়। তার ফলে কি হচ্ছে, এখন উঠিয়ে দিচ্ছে, এখন আর্টিফিশিয়ালি মনে হচ্ছে যে এটা এখানে থাকা আর উচিত না। যখন এই রেশনালাইজেশন থেকে আলটিমেটলি উঠানো হচ্ছে, এখন উঠানোর
ফলে সে আসলে কোথায় ভারসাম্য, এতদিন তো বাজার কাজ করে নেই বাজারের মধ্যে, অর্থাৎ একটা নিয়ন্ত্রিত বাজার ছিল কিন্তু নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা ছিল। তো নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা থেকে যখন ব্যবস্থাপনাটা পুরোপুরি বাজারে ছেড়ে দিচ্ছেন তখন আসলে বাজার গিয়ে নির্ধারণ করে। এখন বাজার নির্ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে যেমন আমাদেরও আলোচনায়, বিভিন্ন ধরনের আলোচনায় বলা হচ্ছিল যে আমার ডলারের ডিমান্ড এবং ডলারের সাপ্লাই যোগান আসলে যদি নির্ধারণ করে তাহলে সেটা আসলে একটা অনেক উপরের লেভেলে গিয়ে হয়। এখন হঠাৎ করে যদি আপনি উপরের লেভেলটায় চলে যান, যেটা হয়েছে আমাদের আমি বলবো ফুয়েলের ক্ষেত্রে, জ্বালানির মূল্যটা ইন্ডিয়া বিগত 15 থেকে 20 বছরে অ্যাডজাস্টমেন্ট করেছে এবং মার্কেটে ছেড়ে দিয়েছে। তো এখন মার্কেট, অর্থাৎ আপনার সহনীয় সহ্য করার ক্ষমতা কতটুকু একটা অর্থনীতির, সেটা বিবেচনা করে তারা কিন্তু বলছে যে একবারে যদি আমরা ইনফ্লেশনটাকে উপরের দিকে নিয়ে যাই, হিউজ ফুয়েল কস্ট বাড়িয়ে, তাহলে সেটা সহ্য করতে পারবে না অর্থনীতি। কারণ ফুয়েলের সাথে উৎপাদনের সকল কার্যক্রম জড়িত এবং মূল্যস্ফীতি জড়িত। আমাদের দেশে মূল্যস্ফীতি কমার না কারণ পিছনে আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি তাহলে আমি বলবো যে ফুয়েল কস্টের যে 40 to 50% অন এন অ্যাভারেজ বাড়ানো একসাথে, সেটার কিন্তু এক ধরনের বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু সেই জায়গায় বেড়ে গিয়েছে। একই সাথে হচ্ছে আপনি যদি ধরেন জ্বালানির কথা বাদ দেন, তারপরে বিদ্যুতের কথা চিন্তা করতে পারেন, সেই সমস্ত গ্যাসের প্রাইসের কথা, তো সমস্ত কিছুর প্রভাব কিন্তু রয়ে যাচ্ছে। যে কারণে আপনি যে বলছেন যে পলিসি অন্য দেশে কাজ করছে, আপনার দেশে কেন কাজ করছে না, তে না করার পিছনে আমাদের অন্য দেশ কি অ্যাডজাস্টমেন্টটা রাতারাতি করেছিল কিংবা রাতারাতি করে নাই, সেটা একটা দেখার বিষয়। একইভাবে আমি বলবো যে সরকার চাচ্ছে বাজারের দিকে যাওয়া, যে কারণে কিন্তু ক্রাউলিং প্যাক করেছেন, যেটা বলেছেন রহিম ভাইও বলেছেন যে হ্যাঁ এটা ওয়েলকামিং ইন এ সেন্স যে আপনি বাজারে যাওয়ার আগে জাস্ট আগ মুহূর্তে হচ্ছে ক্রাউলিং প্যাক করলেন। এখন সেই ক্রাউলিং প্যাকটাকে যখন লিমিট করে দিয়েছেন তখন আসলে সে একটা আরেকটা নির্দিষ্ট সময় গিয়ে সেই জায়গাটায় যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রাউলিং প্যাক কতদিন ক্রাউল করবে, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন, যে আমরা প্রশ্নবোধক চিহ্ন। সেই জায়গাটায় আমি বলবো যে আমার অর্থনীতি যতটুকু ইনফ্লেশন, এই আমি বলবো যে এক্সচেঞ্জ রেট অথবা আমি টাকার যদি অবমূল্যায়ন বলি যে 6.5% টাকার অবমূল্যায়ন হয়েছে, 110 থেকে যদি আমরা 17 ধরি, ইভেন এখন যদি আপনি ইনফর্মাল মার্কেটে করেন তাহলে সেটা 125, তাহলে সেই ক্ষেত্রে 8% মতো হয়ে যাচ্ছে। এখন 8% খরচ বাড়বে। আপনারা জানেন যে বাংলাদেশ যদি এক্সপোর্ট ইম্পোর্টের কথা চিন্তা করি, শুধু ট্রেড ব্যালেন্সের কথা চিন্তা করি, তাহলে ট্রেড ব্যালেন্স যেখানে আমার 59 বিলিয়ন করি, সেখানে কিন্তু আমরা 89 থেকে 96 বিলিয়ন করি। তার মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের যে একটা গ্যাপ, হিউজ গ্যাপ, সেই গ্যাপটা আমাদের রেমিটেন্স কিন্তু একটা বড় অংশ কন্ট্রিবিউট করে। এখন এক্সচেঞ্জ রেট আপনাকে আপনার ইম্পোর্টের কস্ট বাড়াবে, যেটা হচ্ছে আপনার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিবে এক। আর দ্বিতীয়ত সুবিধাটা হচ্ছে আমার এক্সপোর্ট কম্পিটিটিভনেস বেড়ে গেল। তার মানে হচ্ছে যখনই টাকার অবমূল্যায়ন হয়েছে আপনি একটা সুবিধা জায়গায় অবস্থান করেছেন। এখন হ্যাঁ সুবিধা, এখন সেই সুবিধাটা আপনার অসুবিধা যেটা তৈরি হয়েছে সেই তুলনায় সুবিধা কতটুকু, তার রিলেটিভ ইম্পর্টেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বিগত কিছুদিনের কথা বলি যে 81 থেকে বলছে যে আমরা যদি 2012 থেকে 21-এর কথা চিন্তা করি, 21 থেকে 24-এর কথা চিন্তা করি, দুটো কিন্তু প্যারাডাইম একই ধরনের। আমরা দুটো প্যারাডাইম বলবো ইন এ সেন্স যে আমি এত বছর একটা জায়গায় স্থিতিশীল ছিলাম, এখন এই 3 বছরের মধ্যে কোভিড, ইউক্রেন ওয়ার এবং পরবর্তীতেও আমরা আর ফিরতে পারছি না। অতএব দিস ইজ এ ডিফারেন্ট প্যারাডাইম। তাই এই দুটো প্যারাডাইমের কথা যদি বিবেচনা করেন তাহলে দেখা গেছে আমাদের কারেন্সির যে অবমূল্যায়নটা হয়েছে, যে সেই অনুযায়ী কিন্তু আমরা রেমিটেন্সটাকে অ্যাট্রাক্ট করতে পারছি না। তার মানে মূলত আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এই রেমিটেন্সটা যদি একইভাবে বাড়তো, উৎসাহী হয়ে সব কিছুই যদি ফর্মাল চ্যানেলে আসতো, তাহলে কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারতাম। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা এক্সপোর্টের কথা বলি, যে এক্সপোর্ট ইনসেন্টিভাইজ হয়,
অর্থাৎ আরও বেশি আমাদের করার কথা, কিন্তু এক্সপোর্টের পিছনে আংটার এবং অন্যান্য রিপোর্ট যদি দেখেন সেটাও তো সত্যি কথা যে আমরা এই 8-10 বিলিয়ন কেন আনতে পারি না, এক্সপোর্টের যে টাকাটা আসার কথা সেটা কেন আনতে পারছি না, সেই ওভার ইনভয়েসিংয়ের কথা, আন্ডার ইনভয়েসিংয়ের কথা। আমি সেই বিষয়গুলোকে যদি, তার মানে মূলত প্রবলেম হচ্ছে আমার যে প্রাতিষ্ঠানিক জায়গাগুলো যদি ফর্মাল চ্যানেলে কাজ করে এবং সেটাকে যদি রোল অফ থাম্ব অনুযায়ী পরিচালিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থেই যে পরিমাণ রেমিটেন্স আসার কথা এবং যে এক্সপোর্ট করা হবে সেই এক্সপোর্টের টাকা ঢুকবে তার জবাবদিহিতাকরণ, দ্যাট মিন্স আমি জবাবদিহিতাকরণ ইন এ সেন্স যে আমি ট্রান্সপারেন্সির কথা বলছি, যে স্বচ্ছতার জায়গাটা যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে কিন্তু সার্বিকভাবে আমার যতটুক পরিমাণ প্রতি মাসে ডিটারিওরেট করছে যে আমার রিজার্ভ 48 টু আমরা যে 20-এর মধ্যে আসলাম, সেইটা যদি মান্থ ওয়াইজ হিসাব করেন যে ইমব্যালেন্সটা অ্যারাউন্ড 1 বিলিয়নের, সেটাও কিন্তু আর হয় না। অতএব আমি প্রাতিষ্ঠানিক জায়গাগুলা যেন প্রাতিষ্ঠানিক যে নর্মস সেই ভিত্তিতে কাজ করে, সেটার জন্য যদি সরকার ভালোভাবে কাজ করে, আমি মনে করি যে আমাদের একটা জায়গায় স্টেবিলিটি দরকার, সেটা উপরের লেভেলে হোক, 1 টাকা 150 $1 সেটা হোক, কিন্তু সেই জায়গায় যদি স্থিতিশীল করতে পারেন, কারণ শ্রীলঙ্কা কিন্তু সেই 292-এ গিয়েছে, কিন্তু এখন দেখেন একটা স্টেবিলিটির জায়গায় চলে আসছে, অর্থাৎ মানুষ স্থিতিশীল চায়, আতঙ্ক চায় না। আমাদের এক্সচেঞ্জ রেটটা যদি এরকম করে তাহলে এক ধরনের বাজারে আতঙ্ক কাজ করে, তখন ডলার থাকা সত্ত্বেও ডলারের তৈরি করে আর্টিফিশিয়াল তৈরি, তাহলে কৃত্রিম সংকটকারীরা কিন্তু এই সুযোগটা নেয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, অল্প একটু সময়। আব্দুর রহিম হারমাসি, সময় খুব বেশি নেই, আপনার কোনো পরামর্শ যে এই পুরো যেই আমরা পুরো আলোচনাটা করলাম ঘুরে দাঁড়ানোর, বা যেমনটি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী বলছিলেন কিছুটা যে সম্ভাবনা আমাদের ফুরিয়ে যায়নি, সেইখানে যে একটু কোনো পরামর্শ থাকলে যদি যুক্ত করেন। না, এই ক্ষেত্রে পরামর্শ একটাই, যেখানে আমাদের যে কোনো পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে ব্যাংকিং খাত। সত্যিকার অর্থে যে আমাদের ব্যাংকিং খাতটা এখন এত খারাপ অবস্থায় না, যা বলার মতো না। আপনি ব্যাংকিং খাতটা নিয়ে আলোচনা আসলে চলে আসে যে খেলাপি ঋণ। ভাই একটু বলছিলেন কোভিডের সময় ঋণ, হ্যাঁ কোভিডের সময় সমস্যা ছিল, ব্যবসায়ীদের বা উদ্যোক্তাদের উদ্যমী রাখার জন্য ঋণ দেওয়া হয়েছিল অল্প সুদে, একদম কম সুদে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে দিয়েছেন, প্রণোদনার অংশ দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, আমি নিজে খবর নিয়ে দিয়েছি, প্রণোদনার অনেক ঋণ খেলাপি হয়ে গেছে, তারা ঠিক করে দিয়েছেন। কারণ ওই সময় যারা ঋণ নিয়েছিলেন তারা ভেবেছিলেন এটা তো আমার প্রণোদনা দিচ্ছে, এই ঋণ শোধ দিতে হবে না। এবং আপনার অনুষ্ঠানে বলেছিলেন, আহসান মনসুর স্যার, আমি বলেছিলাম যে এই ঋণ যদি ঠিক মতো না আদায় হয় তাহলে কিন্তু ব্যাংকিং খাতে আরেকটা নতুন সংকট সৃষ্টি, এবং তাই হয়েছে। দেখেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 1,45,000 কোটি টাকা এখন। এবং এখানে অরিজিনাল হিসাবটা হচ্ছে এইরকম যে যদি আপনার অবলম্বন, আদালতে আটকে থাকার পুনঃতফসিল সব কিছু মিলে 4 লাখ কোটি টাকার বেশি। একটা দেশের অর্থনীতির আমার বাজেট হচ্ছে 7.5 লাখ কোটি টাকার, সেই দেশের অর্থনীতির যদি আপনার খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকায় আটকে থাকে, তাহলে মূল্যস্ফীতি কেন হবে না? কারণ আমার তো ওই টাকাটা আটকে আছে, ফাংশনিং হচ্ছে না। কারণ হচ্ছে ব্যাংকগুলো ওই টাকাটা ইউজ করতে পারতেছে না, মানুষের টাকাটা একটা জায়গায় আটকে আছে। সেই দেশের অর্থনীতি সচল থাকে কি করে, মানে এত এইভাবে যে তারপরে যে সচল আছে অর্থনীতি চলছে, এটা আমার কাছে অবাক লাগে। আপনি ভাইরে, আমি 1 সেকেন্ড একটুখানি রেমিটেন্স নিয়ে একটুখানি বলতে চাই। রেমিটেন্সের অবাক করা অদ্ভুত একটি ঘটনা ঘটেছে দাদা, এই ফিসকিলি আছে। আমাদের প্রধান চৌম্ববাজার তো সৌদি আরব, সৌদি আরবে প্রায় 35 লাখের মতো আমাদের শ্রমশক্তি আছে। সৌদি আরবের চেয়ে আপনার সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স বেড়েছে, সৌদি আরবের রেমিটেন্স অর্ধেকে নেমে এসেছে। এই যে চলতি অর্থ বছরে 10 মাসের তথ্য যদি আমরা দেখি, অথচ আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স দ্বিগুণ হয়ে গেছে। মানে এইটা কেন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় সরকারের গবেষণা করে দেখা উচিত যে কেন হচ্ছে। অনেকে বলছেন যে এখন সৌদি আরবের রেমিটেন্সটা দুবাই হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে আসে, কারণ ওইখানে গেলে রেমিটার যারা পাঠান তারা একটু বেশি সুবিধা পান, ওইখানের পাঠা। কিন্তু এখানে কেন ঘটনাগুলো ঘটছে সেটাও
তলিয়ে দেখতে হবে। আর আজকে মূল শেষ করতে হবে পরামর্শ- আলোচনা, আমরা একদম সমস্যা- শেষ করছি, যেটা আমি চাই সামনে বাজেট, এই বাজেটকে যদি আপনি সুশৃঙ্খলভাবে ভালোভাবে যদি দেখে শুনে অর্থনীতি স্থিতিশীল আনার ক্ষেত্রে যদি কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করেন, আবারও বলছি ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতেই হবে। তা না হলে আমি কিন্তু অর্থনীতিটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো না। তা না হলে আমার এই অর্থনীতি যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেভাবে চলবে। ব্যাংকিং খাতকে হাত দিতেই হবে যে কোনো আপনাদের পর্যায়ে। দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।